শুরু করছি তরঙ্গে তোমার উপন্যাসের পঞ্চম পর্ব। লেখিকা ফারহানা নিঝুম। মিটিমিটি তারা জ্বলছে আকাশের বুকে। চাঁদটা মাঝে মধ্যে দেখা দিলে আবারও আড়াল হয়ে কালো মেঘের পিছনে। বাইরের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতা দুলছে বাতাসে। পাখিদের ডানা ঝাপটানোর শব্দ দূরে ভেসে আসছে, সঙ্গে ভেসে আসা ঝিঝি পোকার ডাক রাতের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে। নদীর জলের মৃদু প্রবাহ তরঙ্গের শব্দটি বাদ যায় কেন? এই নীরব রাত্রি শুধু প্রকৃতি নয়, মানুষের মনকেও স্পর্শ করে। একাকী রাতের নরম পরশে মনের গহীনে লুকিয়ে থাকা ভাবনাগুলো জেগে উঠেছে। স্মৃতিগুলো হাতছানি দেয় মানব স্পটে। দরজায় কপাট ঠাস করে বন্ধ করে দিল ফারহা। দরজার ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ফারহা, আরেকবার আমার রুমে আসলে আপনার পা ভেঙে দেব। ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটা চোয়াল শক্ত করে নিল, গম্ভীর কণ্ঠে বলল, ওই বাইরে এসে আমার সামনে দাঁড়িয়ে বলো, এত শখ কত, আসবো না বাইরে। চুপ করে বসে রইল ফারহা, স্কিন সেভ করা গালে হাত বুলে তাসফিন। মনে জাগ্রত অদম্য ইচ্ছেটা চাপা পড়ে গেল। তিলের ওপর ঠোঁট ছোঁয়ানোর পূর্বে মেয়েলি কণ্ঠ স্বর কর্ণস্পর্শ করলো। আরিফ আহমেদ ডাকছে ফারহাকে। তাসফিন অপেক্ষা করলো না, ছেড়ে দিল তৎক্ষণাৎ, উঠে বাইরের দিকে পা বাড়ায়। দৌড়ে এসে দরজা তখনই বন্ধ করে সাহসিকতা দেখায় ফারহা। শব্দবিহীন হাসলো তাসফিন, অধরকণে ঝুলছে দুষ্টু দুর্বোধ্য হাসিটা। শাসনের সহিত দরজায় হাত রেখে বলল, পরের বার ধরলে কাঁচা চিবিয়ে খাবো, মনে থাকে যেন। অপেক্ষা করল না তাসফিন, চলে গেল নিজ বরাদ্দকৃত কক্ষে। ফাঁকা ঢোক গিলল ফারহা। পরের বার কি করবে? দরজার ঠের টোকা পড়ল। আটকে ওঠে ফারহা। তাসফিন কি ফিরে এসেছে? ফারহা, এ ফারহা! মায়ের কণ্ঠস্বর হাঁপ ছেড়ে বাঁচল ফারহা। উঠে গিয়ে দরজা খুলে দিল। হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করলো আরিফ আহমেদ। কি হয়েছে মা, হঠাৎ আমার ঘরে এলে যে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিফ আহমেদ। উপর নিচ পরখ করে বলল, তোকে এই গহনাগুলো কে দিয়েছে? নিশ্চুপ ফারহা। এগুলো খুলেনি, অথচ এখন না খোলার জবাবদিহি করতে হচ্ছে। এখন সে করবে তো কি করবে? অস্থির কণ্ঠে বলল, মা এগুলো তো তাসফিন দিয়েছে, তাই তো? উপর নিচ মাথা দোলায় ফারহা। অর্থাৎ তাসফিন দিয়েছে এগুলো? চেতে উঠল আরিফ আহমেদ। ব্যস্ত হাতে খুলতে নিলে গয়নাগুলো। পড়তে হবে না এগুলো, খুলে ফেল। ফারহা তাকিয়ে আছে, কি করবে এখন? ব্যস্ত পায়ে ভেতরে এলেন শায়লা আহমেদ। কি রে তুই, শুধু শুধু এরকম অপদস্থ করছিস কেন মেয়েটাকে? ফারহা এদিকে আয় তো। ফারহাকে নিজের দিকে টেনে নিল শায়লা আহমেদ। শাসানোর সহিত আওড়ালো, ওর স্বামী ওকে এগুলো দিয়েছে, তাতে তুই শাশুড়ি হয়ে এত নাক গলাতে আসছিস কেন? মুখখানি চুপসে গেল আরিফ আহমেদের। তিনি এখনো রেগে আছে তাসফিনের ওপর। দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়েছে। ফাঁক বুঝে কেটে পড়ল ফারহা। আপাতত উদ্দেশ্য হচ্ছে কলেজে যাওয়া। বাড়িতে থাকলে একদিকে বাঘ তো অন্যদিকে ভাল্লুক। অবশ্য ভাল্লুক হিসেবে মাকে ভয় লাগছে না, কিন্তু বাঘ, তাসফিন তো কাঁচা খাবে তাকে। মেঘাচ্ছন্ন দুপুর, আকাশ জুড়ে ঘন মেঘের চাদর। সূর্যের আলো ম্লান হয়ে আসছে। চারপাশে একটা ধূসর ভাব ছড়িয়ে পড়েছে। বাতাস ভারী, যেন বৃষ্টি নামার অপেক্ষা। পাখিরা নীরব, গাছের পাতা স্থির, আর দূর কোথাও বাজ পড়ার ক্ষীণ শব্দ শোনা যায়। সুখের একটা মিশ্র আবেশে ছড়িয়ে থাকে হৃদয়ে। জিপ গাড়িতে বসে আছে নূপুর, ঝুমুর আর মাহির। সামনে ড্রাইভ করছে সৌহার্দ্য। এই তো কিছুটা পথ গেলে তারা পৌঁছে যাবে আহমেদ মঞ্জিলে। মুখ ভার করে বসে আছে ঝুমুর। তার আসার মোটেও ইচ্ছে ছিল না। ওদিকে তার পড়া এখনো শেষ হয়নি, সামনে পরীক্ষা, অথচ এখন বুঝকা বয়ে এখানে আসতে হয়েছে। এসব নিরিবিলি শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশে মোটেও পছন্দ নয় তার। ভাগ্যক্রমে আসতে হলো। কতবার না করলো সে আসবে না, অথচ রুবেনা শেখ ফোন করে কড়াভাবেই বলেছে আসতে। ওরা নাকি তাসফিনের বউ নিয়ে ফিরবে। প্রথমে অবাক হয়েছিল ঝুমুর। এই বাচ্চা মেয়েটা আবার বাড়ি বয়ে নিয়ে যেতে হবে। মাহিরকে চাদরে ভালো করে মুড়িয়ে দিয়েছে নূপুর। সাইফুর আসেনি ওদের সঙ্গে, সে বরাবরই ব্যস্ত মানুষ। আজকে তাই হলো, কাপড় চোপড় গুছিয়ে ছুটতে রয়েছে রাজশাহী। লোকটা তাদের খুব কম সময় দেয়। ভালো হয়েছে সে বাপের বাড়ি আছে, না হলে একা একা কোমরে গুমড়ে মরতে হতো তাকে। শেষ 1 বছর আগে এসেছিল তারা, তারপর
আর আসা হয়নি। ফলস্বরূপ জায়গাটা ভুলে গিয়েছে নূপুর। কি রে সৌহার্দ্য, আর কত দূর? স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল সৌহার্দ্য। এই তো চলে এসেছি। মঞ্জিলের কাছাকাছি আসতেই গাড়ির পিছনে পার্ক করে রাখলো সৌহার্দ্য। নেমে এলো সবাই। গাড়ির শব্দ শুনে বেরিয়ে এলো স্নেহা। সৌহার্দ্যকে দেখে মনটা নেচে উঠল তার। দালানের ভেতরে প্রবেশ করা রুবেনা শেখ এগিয়ে এসে মাহিরকে কোলে তুলে নিলেন। নানু ভাই, নানি। মাহিরের আধো আধো কণ্ঠস্বর শুনে হৃদয় শীতল হয়ে গেল রুবেনা শেখের। নাক মুখ কুচকে ভেতরে এসেছে ঝুমুর। কতদিন এখানে থাকতে হবে? সিঁড়ি পেয়ে নিচে এলো নবীন আহমেদ। আরিফ আহমেদ বেরিয়ে এলেন। নূপুর স্বভাবসুলভ তাদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলল। আন্টি, নূপুর কোথায়? আরিফ আহমেদ চায়ের ট্রে সাজিয়ে বললেন, ও তো কলেজে গেছে। সরি, এখানে হবে হয়তো। আন্টি, ফারা কোথায়? আরিফ আহমেদ চায়ের ট্রে সাজিয়ে বললেন, ও তো কলেজে গেছে। পাশে দাঁড়িয়ে কুটকুট করে বিস্কুট খেতে ব্যস্ত স্নেহা। স্নেহাকে উদ্দেশ্য করে বলল, নূপুর তুমি যাওনি? হাত থেমে গেল স্নেহার। আজকে সে বাহানা দেখিয়ে কলেজে যায়নি। আসলে আপু ও তো 1 নম্বর পরাচোর। রান্নাঘরে প্রবেশ করে কথা বললেন ছায়লা আহমেদ। নূপুর ঠোঁট টিপে হাসল। স্নেহা ড্যাব করে তাকিয়ে আছে মায়ের দিকে। সে পরাচর নাকি ফারহা? মা, আমি কিন্তু কলেজে যাই। আজকে আমার শরীরটা খারাপ, এই জন্য। সাহসা চোখ পাকিয়ে তাকালেন ছায়লা আহমেদ। আজকে না তোদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা? ও, রেজাল্টের কথা শুনতেই তোর শরীর খারাপ হয়ে গেল, তাই না? রাগে দুঃখে ব্যথিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো স্নেহা। নূপুর দুঃখ প্রকাশ করে বলল, থাক না শায়লা আন্টি, মেয়েটাকে শুধু শুধু ওরকম করে বললেন না। কাচের প্লেটগুলো মুছে নিচ্ছেন শায়লা। হাত চালাতে চালাতে আওড়ালো, ওর কথা ধরো না তো, পড়তেই চায় না। আবারও রান্নাঘরে আগমন ঘটে স্নেহার। রেখে যাওয়া বিস্কুটটা তুলে নিল, ফের গটগট করে বেরিয়ে গেল। হতাশ হলেন ছায়লা আহমেদ। দেখলে গায়েও মাখেনি। আরিফ আহমেদ চিন্তিত কণ্ঠে বললেন, আজকে তো রেজাল্ট দিব, আল্লাহ জানে ভাড়া কি করে। শায়লা আহমেদ হাসলেন। উনি, যাই হবে ভালো হবে। অনেকদিন ধরে টানা বৃষ্টি শেষে আকাশ যেন নতুন রূপে ধরা দিল। সূর্যের সোনালি আলো ধীরে ধীরে মেঘের আবরণ সরিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। ভেজা গাছের পাতা রোদের স্পর্শে চকচক করে উঠেছে, ঠিক যেন টলমলে সোনার ফোঁটা। নীল আকাশে যেন এখনো কিছু নতুন তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন প্রকৃতি তার ছুঁয়ে যাওয়া শেষ স্মৃতিগুলো ধরে রাখতে চায়। বাতাসে এক ধরনের নির্মলতা, যেন ধোয়া মোছা স্বপ্নের মতো। রোদে শুকাতে দেওয়া বৃষ্টিস্নাত পথঘাট এক ধরনের উষ্ণ বাষ্প বইছে, যার সাথে মিশে আছে ভেজা মাটির সোহাদো গন্ধ। কলেজ থেকে বের হয়েছে ফারহা। একরাশ বিরক্তি নিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। মন্টুর চায়ের দোকানে এসে বেঞ্চে বসে রইল চুপচাপ। ম্যাডাম, পরিচিত কণ্ঠস্বরে ঘাবড়ে গেল ফারহা। ঘাড় ফিরিয়ে তাকালো ডান দিকে। মুখে হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে আছে তাসফিন। তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে ফারহার। আপনি আপনি আমার পিছু করেছেন? নিম্নাষ্ট কামড়ে হাসলো তাসফিন। ফিসফিসিয়ে বলল, বইয়ের দেখে কিছু চাই, তাই এসেছি। আহাম্মক বনে গেল ফারহা। লজ্জায় আড়ষ্ট হলো মুহূর্তে। ছি, বেশরম একটা, বেশরম পুরুষ একটা। একটুও লজ্জা নেই আপনার? এরকম ভাবে ছোট মেয়েদের সামনে এসব বলছেন? গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন। গা পিত্তি জ্বলে উঠল ফারহার। উঠে দাঁড়ানো তৎক্ষণাৎ হাঁটা ধরে সামনের দিকে। এমনিতেই মন খারাপ তার। পরীক্ষায় ডাব্বা খেয়েছে সে। হবেই তো, জেদ করে ইতিহাস পরীক্ষাটা দিলই না। আর দিলেই বা কি হতো? সালের মধ্যে তো 3টা সাল মুখস্থ। 1971, 21শে ফেব্রুয়ারি আর 16ই ডিসেম্বর। আর কিছু জানে না। রাগে দুঃখে কষ্টে ফুঁসছে ফারহা। আজকে তোমার রেজাল্ট কার্ড দিয়েছে না? আরেক দফা চমকে ওঠে ফারহা। এই লোকটা কি করে জানলো রেজাল্টের কথা? এমা, সে তো ফেলটুস কুমারী। এবার মুখ কোথায় লুকাবে? ফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। ভ্রু উঁচিয়ে শুধুই তাসফিন। কি হলো, দাও রেজাল্ট কার্ড। হাত কাঁপছে থরথর করে। পালাতে পারলে বোধহয় ভালো হতো। এই লজ্জা নিয়ে কোথাও যাওয়া যাবে না। শেষমেশ স্বামী নামক আসামির সামনে প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে তার। বাংলায় 60, ইংরেজিতে 70, ভূগোলে 5ম, আইসিটিতে 77, ইতিহাসে 0। রেজাল্ট কার্ড জোরে জোরে পড়ছে তাসফিন। বটগাছের নিচে বসেছে বেঞ্চের ওপর। তাসফিনের ঠিক সামনে নতমস্তকে দাঁড়িয়ে আছে ফারহা। লজ্জায় কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে রীতিমতো।
এত লজ্জা রাখবে কোথায়? যেখানে তাসফিন নাকি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, তার ওপর এখন একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার, সেখানে ফারা ফেলটুস কুমারী। ছেড়ে রেজাল্টের এই অবস্থা কেন? এগুলোর মার্কস সিরিয়াসলি? নতমস্তকে থাকা মেয়েটা মস্তক নেমে এলো থুতনিতে। এত লজ্জা রাখি কোথায়? আর পৌরনীতি, এটার কথা তো বললাম না। তেলা বেগুনে জ্বলে উঠল ফারহা। টান দিয়ে রেজাল্ট কার্ড নিয়ে কড়া কণ্ঠে বলল, তাতে আপনার কি? নিজে চরকায় তেল দিন। আর হ্যাঁ, আমারটা না দেখে নিজের বইটা দেখেন। সহসা হেসে ফেলল তাসফিন। বোকা বউটা তার, সেই তো তার বউ, তাহলে এটা আবার কেমন কথা বলল? অপেক্ষা না করে নিজ পথে হাঁটতে লাগলো ফারহা। মেঠো পথ ধরেছে সে, পিছন পিছন আসছে তাসফিন। বউটা এমনিতে এত পিচ্ছি, তার ওপর বস্তার মতো একটা ব্যাগ নিয়ে কাঁধে। ব্যাগটা টেনে নিল তাসফিন। আহাম আকস্মাৎ এমন ঘটনায় আশ্চর্য হয় ফারহা। প্রতিক্রিয়া দেখালো না সে। আপাতত তার লাভ হচ্ছে, এত ভারী ব্যাগ বয়ে নিয়ে যেতে হবে না। রাস্তার ধারে আসামাত্র একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো ফারহার। হাত টেনে ধরে সেই মহিলা। কিরে ফারহা? কে রে পিছনেরটা? ভেংচি কাটলো ফারহা। মুখ ঝাঁকিয়ে বলল, তোমার জামাই। সাহসা হেসে ফেললেন ওই ভদ্রমহিলা। বুঝে গেছি। ঠোঁট টিপে হাসলো ফারহা। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে তাসফিন। বউ তার যার তার জামাই বানিয়ে বউ তার যার তার জামাই বানিয়ে দিচ্ছে তাকে। আশ্চর্যের বিষয়। সময় পেরিয়ে যাচ্ছে আপন গতিতে। সবে 3:30 বাজে। আরো কিছুটা গেলে আহমেদ মঞ্জিল পৌঁছে যাবে ফারহা আর তাসফিন দুজনে। ওই মহিলা কে ছিলেন? কণ্ঠস্বর গম্ভীর। সামনের দিকে হেলে দুলে হেঁটে যাচ্ছে ফারহা। তাসফিনের প্রশ্ন শুনে বলল, আপনার বউ। ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ফারহা। পিঠে ছড়িয়ে থাকা চুলগুলো টেনে ধরেছে তাসফিন। আর একটা বাজে কথা বললে খুব খারাপ হবে। ফারহা মুখ কুঁচকে নেয়। তাহলে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না। এত তেরা কথা বলো কেন তুমি? আমি এমনি তেরা। আমার সাথে কথা বলবেন না। নো প্রবলেম, আমি সোজা করে দেব। কথাটি বলে চোখ টিপে তাসফিন। চোখ পাকিয়ে তাকালো ফারহা। চমৎকার হাসলো তাসফিন। ছোট আঙুল টেনে ধরে ফারহা। শীর্ণ বদনখানি ক্ষীণ কেঁপে উঠল। আশেপাশে মানুষ থাকলে এত সাহস বাড়ে। ইস, আর একা থাকলে? পরের বাক্যটুকু বলল না তাসফিন। লজ্জায় আড়ষ্ট হলো ফারহা। মনে মনে গালি দিল তাকে। আপনি এত বেহায়া কেন? বউ লজ্জাবতী লতা তাই। চকিতে ফিরে তাকালো ফারহা। তাকিয়ে রইল ক্ষণকাল। অতঃপর দৃষ্টি ফিরিয়ে ফের হাঁটতে লাগলো। দালানের কাছাকাছি আসা মাত্র কুয়া থেকে পানি নিয়ে পা ধুয়ে ছুট লাগালো ভেতরে। তাসফিন হাসলো, নিজেও পা ধুয়ে নিল। এদিকে ফারহা ফের ছুটে এলো। ওহে লেফটেন্যান্ট সাহেব, আমার ব্যাগটা দিন। লেফটেন্যান্ট সাহেব শুনতে ভারী মিষ্টি লাগে তাসফিনের নিকটে। বউ তার, বুকে আগুন জ্বলছে, কিন্তু নেভাতে যে তার কাছে আসবে সে কি তা জানে? বৃষ্টি থামার পর চারিদিকে একটা ভেজা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে উঠেছে। প্রতিটি পদক্ষেপে পায়ের নিচে চপচপে শব্দ হয়। কোথাও কোথাও ছোট ছোট জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, যেখানে বৃষ্টির ফোঁটা প্রতিচ্ছবি এখনো খেলে বেড়াচ্ছে। কিছু জায়গায় জমে থাকা কাদার ওপর একাত্তর এলাকার শিশুরা খালি পায়ে দাপাদাপি করছে। আর কোনো কোনো জায়গায় সাইকেল কিংবা গাড়ির চাকা কফি কাপ হাতে বাইরে বেরিয়ে এসেছে ঝুমুর। না, এতটাও খারাপ লাগছে না আজ। আশেপাশের পরিবেশটা নিদারুণ, তার অনুভূতি দিচ্ছে নিদারুণ। গাছের পাতাগুলো তখনও ভেজা, কিছু পাতা থেকে টুপটাপ করে পানি ঝরে পড়ছে। রাস্তার পাশে ফুটপাতে কিংবা মাটির ওপর বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া শুকনো পাতা জড়ো হয়ে আছে। কিছুটা দূরেই গরুর গোস্তগুলো আলাদা করতে ব্যস্ত নবীন আহমেদ। হাতে চাপাতি নিয়ে গোস্ত আলাদা করতে ব্যস্ত। নাক মুখ কুঁচকে নিল ঝুমুর। ওষ্ঠপুট হতে বেরিয়ে এলো ইয়াক শব্দটি। অদ্ভুত শব্দটি শুনে চোখ তুলে তাকালো নবীন। পাশে বসে থাকা ছোট মাহি সবটা দেখছিল। খালামণিকে দেখে আঁকড়ে ধরে মুহূর্তের মধ্যে। খালামণি গোস্ত, আধো আধো কণ্ঠস্বর। ঝুমুর চোখ বাঁকিয়ে তাকালো। কেমন গন্ধ বের হচ্ছে। নবীন হাসলো ঝুমুরের নাক মুখ কুচকানো দেখে। কি ম্যাডাম, সব ঠিকঠাক? প্রত্যুত্তরে কিছু বললেন না ঝুমুর। মাহিরিকে তাড়া দিয়ে বলল, মাহির, তোমার আম্মু ডাকছে, তাড়াতাড়ি যাও। মাহির পা বাড়ায় দালানের দিকে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? গোস্ত রেখে একদৃষ্টিতে তাকিয়ে আছে নবীন। অস্বস্তিতে পড়ে গেল ঝুমুর।
না, দেখছি বড়লোক বাপের বড়লোক মেয়ে কিভাবে নাক মুখ কুঁচকে নিচ্ছে। দাঁত কিরমির করলো ঝুমুর। অভদ্র কোথাকার। পিছনে ফিরে যেতে স্লিপ খেয়ে কর্দমাক্ত জায়গায় ঠাস করে পড়ে গেল ঝুমুর। মা গো! ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ঝুমুর। আকস্মিক সবটা ঘটে যাওয়ায় হো হো করে হেসে উঠল নবীন। নবীনের হাসিতে চমকে ওঠে ঝুমুর। পুরো শরীরে কাদা লেগে আছে। কফি কাপটা পড়ে আছে অবহেলায়। রাগান্বিত স্বরে বলল, এই এভাবে হাসছো কেন তুমি? একটা মেয়ে পড়ে গেছে, তাকে না তুলে অভদ্রের মতো হাসছো? ভাবলেশীনভাবে উঠে দাঁড়ালো নবীন। বেশি একটি অ্যাটিটিউড দেখালে এমনই হয়। নাকের ডগা ফুলে উঠেছে ঝুমুরের। এগিয়ে এলো নবীন, হাত বাড়িয়ে উঠতে চাইল ঝুমুরকে। ঝুমুর কম যায় না, হাত টেনে ধরে নিচে উঠে দাঁড়িয়ে ফেলে দিল নবীনকে। হেসে উঠল খিলখিলিয়ে। এটা কি করলে? ভ্রু কুঁচকে শুধোয় নবীন। কোমরে হাত উজিয়ে দাঁড়ালো ঝুমুর। একটু আগে হাসছিলেন যে, ওইটার বদলা নিলাম। এদিক সেদিক দুলতে দুলতে দালানের ভেতরে চলে গেল ঝুমুর। আহাম্মক বনে গেল নবীন। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল রমণীর যাওয়ার পানে। বৃষ্টির পর পরিবেশটা সবকিছু যেন একটু বেশি সতেজ হয়ে উঠেছে। চারপাশের গাছপালা আরো সবুজ দেখায়, যেন প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বাতাসে একটা শীতলতা, মাটির ভেজা গন্ধ আর গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদে ঝিলমিল করে ওঠে। নদীর পানি বৃষ্টির কারণে একটু বেড়ে গেছে। আর তীরে জমে থাকা কাদায় ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে। গাছের পাতায় বসে থাকা পাখিগুলো ধীরে ধীরে গলা ছেড়ে ডাকতে শুরু করেছে, যেন প্রকৃতির এই বদলে যাওয়া সৌন্দর্য স্বাগত জানাচ্ছে। দূরে কোথাও রামধনু দেখা যায়, যা 7টি রং আকাশে সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। আর রাতের আকাশ হলে তো কথাই নেই। রান্নাঘরে থালাবাটিগুলো গুছিয়ে রাখছেন আরিফা আহমেদ। এগিয়ে গেল তাসফিন। ও গলা খাকারি নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছিল। আর চোখে তাকায় আরিফা আহমেদ। কাটকাট কণ্ঠে শুধোয়, এখানে কি চাই? আপনার মেয়ে চাই। স্পষ্ট জবাব। অবাক হলেন তিনি, পেছনে ফিরে তাকালেন। সোজা সাপটা তাকানোর পূর্বে হাতে আরো একটি হাতের স্পর্শ পেল। আম্মু! নমনীয় কণ্ঠস্বর। চমকালেন আরিফা আহমেদ। আই এম সরি আম্মু, আমি আপনার মেয়েকে না দেখেই ফেলে চলে গেছিলাম। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দিন। আপনার মেয়ে চাই আমার। যদি ভালোই দিয়ে দেন তাহলে ভালো, আর না দিলে খারাপ হবে। অবাক নেত্রে তাকাচ্ছেন আরিফ আহমেদ। ছেলে হুমকি দিচ্ছে? ভালো হবে না তুমি। বাঁকা হাসলো তাসফিন। আপনার চঞ্চল মেয়ে ভালো হতে দিল কই? কেন, কি করেছে আমার মেয়ে? ঠোঁট উল্টে নেয় তাসফিন। শাশুড়ির কাছে বলতে চায় না আপাতত। ছাড়ো ফাজিল ছেলে। মেয়ে নিতে শাশুড়িকে হাত করতে এসেছে। গা তুলিয়ে হেসে ফেলল তাসফিন। এটাই আমার শাশুড়ি, একদম জামাইয়ের মতো বুদ্ধিমতী। সব কাজ শেষে লাইট অফ করে দিলেন আরিফ আহমেদ। এবার বলো কি চাও? আমার নিষ্পাপ বাচ্চা বউটাকে দিয়ে দিন। তাকে আমার লাগবে, খুব করে লাগবে। মুগ্ধ নয়নে তাকালেন আরিফ আহমেদ। এমন একটা ছেলে চেয়েছিলেন ফারহার জন্য। তবে কি তার ইচ্ছেটা পূরণ হলো? এই রাত বিরিতে পড়তে হয়েছে সবাইকে বেপাকে। পুরো এলাকায় কারেন্ট নেই। এখন 12:30 ছুঁই ছুঁই। বড় আম গাছের কিছুটা বেঁকে গিয়ে কারেন্টের পিলারের উপর পড়েছে। ফলস্বরূপ কারেন্ট চলে গেছে পুরো এলাকায়। এলাকার স্থানীয় ব্যক্তিরা মিলে গিয়েছে কারেন্ট অফিসে। লোক এসেছিল, কিন্তু এই আধারে এত কিছু করা সম্ভব নয়। দিনে আকাশ ভালো থাকলে রাতের আকাশটা খুব একটা ভালো নয়। তাদের বক্তব্য কাল সকালে আসবে। গাছটা আগে সরাতে হবে। আধার রাত। 4টা লুকিয়ে আছে মেঘের আড়ালে। নারকেল বাগানের গাছগুলো নড়ছে বারবার। অন্ধকারে দালানে কিছুটা ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। রুমে হারিকেনের আলো আলোকিত হচ্ছে। বিছানা গুছিয়ে রাখছে ফারহা। কারো পদধ্বনি কর্ণকুহর হওয়া মাত্র থমকায় সে। পিছন ফিরে তাকানোর ফুরসত নেই। তার পূর্বে কেউ আঁকড়ে ধরেছে তাকে। ভয় পেল ফারহা। কম্পিত সুরে শুধোয়, কে কে কে? মিসেস শেখ, ভয় পাচ্ছেন আপনি? হৃদয় জুড়ে ছড়িয়ে গেল এক চাপা অনুভূতি। পায়ের নিচ থেকে শিশিরানি অনুভূতিটা একটু একটু করে মিশে যাচ্ছে অস্তিত্বের সাথে। নিস্তব্ধ কালো মেঘে ঢাকা রাত। আকাশ জুড়ে ভারী মেঘের চাদর। চাঁদ তারার আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। বাতাসে এক ধরনের চাপা নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশব্দ শ্বাস নিচ্ছে। দূরে কোথাও বাজ পড়ার আবছা আলোয় অন্ধকার আকাশটা মুহূর্তের জন্য ছিমছিম করে দিচ্ছে।
তারপর আবার সবকিছু গাঢ় কালোতে মিশে যায়। কেবল মাঝে মধ্যে কোনো কুকুরের ডেকে ওঠা এবং হালকা বাতাসে শো শো শব্দ কানে আসছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, তার সঙ্গে মেঘের গম্ভীর গর্জন। এমন রাতে শুনশান নীরবতা মনাঙ্গিনায় শান্তির বার্তা নিয়ে এসেছে। আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ছুঁয়ে দিচ্ছে, নাকের ডগায় সুরসুরি লাগছে ফারহার। এর কেমন অনুভূতি! আজ প্রথম সেই নিষিদ্ধ অনুভূতির সঙ্গে পরিচয় হলো তার। আমার অসহ্য লাগছে, আল্লাহর দোহাই ছাড়ুন আমায়। নৈশব্দে হাসলো সেই পুরুষ। অনুভূতিটা নতুন এই রমণীর জন্য, তবে ওর আদল পানে চাইলে সে এই নিষিদ্ধ অনুভূতিগুলো মস্তিষ্কে ঝেঁকে বসে। টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে কাঁধের ওপর। আবেশে আখিদয় বুঝে এলো ফারহার। কাঁপছে সে থরথর করে, কণ্ঠনালী কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে, ঢোক গিলছে বারে বারে। ছাড়ুন না প্লিজ, সে এগেন, প্লিজ সে এগেন বেব। অস্তিত্ব মিশে যাওয়া এক পুরুষ যাকে চাইলেই অস্বীকার করতে পারবে না ফারহা। সরে গেল সেই অস্তিত্ব। চোখ মেলে তাকায় ফারহা। নতুন আরো একটি মুখাবয়ব নজর এলো তার। এক পা দুপা করে এগিয়ে আসছে তার দিকে। পিছুতে লাগলো ফারহা, কদমে কদমে মিলিয়ে। বুক সেলফের সহিত ঠেকলো পিঠ, নত হলো মস্তক, কম্পিত হলো অষ্টজগৎ। দেখুন, আপনি যান এখান থেকে। সে কি শুনলো? হয়তো বা না। হাত ছুঁয়েছে তার বুক সেলফের, চমৎকার হেসে বলে, এখন ভয় পাচ্ছ কেন? এমনিতেই তো চ্যাটাং চ্যাটাং কথা বলো। লজ্জায় ফের মাথা নত হলো ফারার। নির্দ্বিধায় আওড়ালো, তখন আপনি দূরে থাকেন, এখন তো কাছে বলে ভয় লাগে। কথার পিঠে থামিয়ে বলে ওঠে তাসবিন। বাইরের পরিবেশ তুলনামূলক বেশি অন্ধকার। যদি রাত, তবে হয়তো ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরের রাস্তায় ধারে কুকুর ঘেউ ঘেউ করছে। ঝোড়ো বৃষ্টির শেষে মাটির গন্ধ আর ভিজে বাতাসের সোদা গন্ধ বাতাসে মিশে আছে। হালকা হাওয়া বইতে লাগলো। গাছের পাতাগুলো দোল খায়। মাঝে মাঝে জানালার কাছে টোকা দেয় কোনো ডাল। সব মিলিয়ে হারিকেনের আলোয় ভেতরের নরম উষ্ণতা আর বাইরের রহস্যময় অন্ধকার এক রকমের বিপরীত অনুভূতি তৈরি করেছে। একটি ঘরোয়া শান্তিময় অনুভূতি তৈরি করে। হারিকেনের কমলা রাঙা মৃদু আলোয় আলোকিত হয়ে উঠেছে কক্ষ। জানালার কাছে ঝুলানো সফেদ পর্দা ভো ভো শব্দ করে দুলছে। কমলা রাঙা আলোয় মুখশ্রী জুড়ে ফুলে উঠেছে ফারহার আদলে। পায়ের নিচে শীতল অনুভব করছে ফারহা। বুকের দ্রিম দ্রিম শব্দটি প্রগাঢ় হচ্ছে। আচ্ছা, এই যে বেগতিক হৃদস্পন্দন কি শুনতে পাচ্ছে তাসফিন? হয়তো বা না, আবার হতে পারে হ্যাঁ। যদি শুনে থাকে তাহলে এর থেকে লজ্জার বোধহয় আর কিছু হবে না। কিশোরী পতনে অনুভূতি নতুন দোল লেগেছে। হাতের ভাঁজে হাত মিশালো, অন্য হাতে কানের পিঠে গলিয়ে স্পর্শ করলো গলদেশ। কম্পিত হলো সর্বাঙ্গ। অসাড় হয়ে এলো দেহ, মন, আত্মা। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার হবে, আমার হবে। বাক্যটি তীব্রভাবে কর্ণস্পর্শ করলো ফারহার। আর কিভাবে তার হবে? সে তো সেই কবেই তার হয়েছিল। কিন্তু তিনি কি করলেন? তাকে ফেলে চলে গেল অসভ্য লেফটেন্যান্ট কমান্ডার। অভিমানের পাল্লা ভারী হলো। সেই সাথে আঁখি ফুটে জমা গেল নোনা জল, গড়িয়ে পড়ল গাল বেয়ে। ফুপিয়ে উঠল ফারহা, হব না, আর হতে চাই না। আপনি আমাকে ফেলে চলে গিয়েছিলেন, ভুলিনি আমি, সব মনে আছে। বড় বলে 7 খুন মাপ হবে ভাববেন না। বক্ষে আলগোছে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো ফারহা। পেছন থেকে বলিষ্ঠ দুটো হাতের বাঁধনে আটকা পড়ে যায়। মেদহীন উদরে স্পর্শ করে সেই হাত দুটো মুখ ডোবায় কাঁধে। এই ছোট্ট শরীরে এত রাগ! উফ, ঝলসে যাব তো। ছাড়ুন আমায়, ইয়া আল্লাহ, এত নির্লজ্জ আপনি! ছাড়েন আমাকে। সশব্দে হাসলো তাসফিন। ব্যঙ্গ করে বলল, নির্লজ্জ তো এখন হলাম না, তার আগেই বলে ফেললে। আমি কিন্তু মাকে ডাকবো। ডাকো সুন্দরী। দস্তাদস্তি করছে ফারহা, অথচ নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ সে। তোমার চোখের গভীরে নীলিমায় ডুবে যেতে চাই এক অনন্ত বিস্মরণে। নিজেকে শূন্য অনুভব করে ফারহা। ফের দৃষ্টি ফেরায় ডান দিকে। একজোড়া গভীর আখিদার মেলে তার দিকে তাকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত পুরুষটি। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলেছে নরম তুলতুলে বিছানার দিকে। চোখাচোখি হয় দুজনের। চোখে চোখে আদান প্রদান হচ্ছে প্রেমের অবাধ্য কথাগুলো। এক বিশাল সমুদ্রের বুকে ভেসে চলেছে একটি জাহাজ। গভীর নীল জলরাশি চারিদিকে যতদূর চোখ যায়, কেবল তরঙ্গে খেলা। হঠাৎ
দিগন্ত রেখায় একগুচ্ছ উঁচু ঢেউ দেখা যায়। সেই ঢেউগুলো ক্রমশ উঁচু হতে থাকে, দানবের মতো তেড়ে আসছে জাহাজের দিকে। মুহূর্তের মধ্যেই সাগরের বুক চিরে বিশাল জলরাশি আছড়ে পড়ছে জাহাজের গায়ে। প্রচণ্ড শব্দ, পানি ছিটকে ওঠে, ঝাঁকি খায় জাহাজের কাঠামো, যেন দুলে ওঠে পুরো জাহাজটাই। ঢেউগুলো একের পর এক আঘাত হানছে, কখনো জাহাজের গা বেয়ে উঠে যাচ্ছে, কখনো আবার নিচে নেমে গিয়ে পরের ঢেউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। সমুদ্রপথে বিভিন্ন ধরনের অবৈধ ও বৈধ পণ্য পাচার করা হয়। অবৈধ পণ্য আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়। অদূরে দাঁড়িয়ে আছে একটি জাহাজ, ধীরে ধীরে তা এগিয়ে আসছে সামনের দিকে। এই প্রান্তে টহল দেওয়া জাহাজটা আপাতত দুই একজন কমান্ডার দাঁড়িয়ে রয়েছে। জাহাজটা কাছাকাছি আসা মাত্র থামানো হলো সেটা। ভেতর থেকে বেরিয়ে এলো দুজন লোক। একজন লেফটেন্যান্ট এগিয়ে গেলেন, ডকুমেন্টস দেখালো তারা, চোখ বুলে নিলেন তারা। ওদিকে জাহাজ থেকে বেরিয়ে আসা চোখ বুলে নিলেন লেফটেন্যান্ট, হাতের ইশারায় যেতে বললেন তাদের। সামনাসামনি যাওয়া মাত্র আরেকটি জাহাজের সম্মুখীন হলো তারা। লোক দুটো একের পর এক মুখ চাওয়াচি করে, বসের কথা মতো এখানে একটাই টহলদারি জাহাজ থাকার কথা, অথচ এখনো আরো একটি জাহাজ এসেছে। লেফটেন্যান্ট নাইম ইসলাম তার নির্দেশে আবারও জাহাজে প্রবেশ করলো কমান্ডাররা। ভয়ে পিছিয়ে যেতে লাগলো লোক দুটো, পালানোর বৃথা চেষ্টা চালায়। তার পূর্বে সাপটে চড় খেলো লেফটেন্যান্ট নাইম ইসলামের হাতে। এই ওদেরকে ধরো। ভেতর থেকে একজন কমান্ডার নাকবন্দি করলো দুজনেরকে। ভেতরে চেকিং চলছে। বড় জাহাজের কন্টেনারের মধ্যে অবৈধ পণ্য লুকিয়ে পাচার করা হচ্ছে। কন্টেনারের বৈধ পণ্য দেখানো হয়েছে ওপরের দিকে, কিন্তু আসলে উদ্দেশ্য অবৈধ পণ্য পরিবহন করা। কন্টেনারের ভেতর খুলতেই নজর এলো কিছু অবৈধ অস্ত্র। অবাক নেত্রে চেয়ে রইল নাইম ইসলাম। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ আজকে ভীষণ কড়াভাবে কমান্ড করেছেন যে এইদিকে টহলদারি বাড়িয়ে দিতে। হয়তো তিনি প্রথম থেকে আন্দাজ করেছিলেন কিছু একটা। আপাতত এই অস্ত্রগুলো সঠিক স্থানে পৌঁছে দিতে হবে, আর লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে সব ইনফরমেশন পাঠাতে হবে। টুপটাপ করে বৃষ্টির ফোঁটা মাটিতে স্পর্শ করছে। টিনের চালায় ছলাৎ ছলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। বাইরের পর্দাগুলো বাতাসে উড়ছে এদিক সেদিক। দালানে থাকা দরুন দৃষ্টিটা অনুভব করা যাচ্ছে না। চিলেকোঠার ঘরটায় থাকলে বৃষ্টির এই সুন্দর মুহূর্তটা অনুভব করা যেত। আধার রাত, অন্ধকার তলিয়ে আছে কক্ষ। ছোটখাটো দেহের ওপর শক্তপোক্ত দেহের পুরুষ আষ্টেপৃষ্টে মিশে আছে। মুখ গুছে রেখেছে বক্ষে, জোরপূর্বক হাত টেনে নিজের চুলের ভাঁজে গুছিয়ে দিয়েছে। আদেশের সহিত বলল, হাত বুলিয়ে দাও। আদেশ অনুযায়ী তাই করলো তাসফিন। নাক ঘষে গলদেশে। অস্তিত্ব নেই ফারার, সমস্তটা জুড়ে রয়েছে তাসফিনের অস্তিত্বের সাথে বিলীন হয়ে। আপনি রুমে যান, আপনার বিছানা আছে তো? তোমার মতো নরম বিছানা নেই। আশ্চর্যের ন্যায় তাকালো ফারহা, মুখ উঁচিয়ে তাকালো তাসফিন। ছি! ডান ভ্রু কুঁচকে নিল তাসফিন। কি বুঝেছো ছি বললে? চুপ মেরে গেল ফারহা, বাঁকা হাসলো তাসফিন। বলো বলো, কি বুঝলে? কিছু না। তাহলে ঘুমাতে দাও। নাক মুখ কুঁচকে নিল ফারহা, ছোট করে বলল, আপনি কত ভারী। আমি তো চ্যাপ্টা হয়ে যাব। ওজন নিতে শিখো মিসেস শেখ, সামনে যে আমার সমস্ত ভার তোমাকেই বইতে হবে। চোখ টিপল তাসফিন, অবাক নেত্রে চেয়ে রইল ফারহা। উঠে বসলো তাসফিন, সাহসা বলে ওঠে ফারহা। সন্ধানী দৃষ্টিতে নিজের ওড়না খুঁজে চলেছে, অথচ তা যে তাসফিনের হাতের মুঠোয় বন্দি। ওটা দিন। কোনটা? ওড়না। না দিলে? নিম্নাষ্ট কামড়ে হাসলো তাসফিন। কড়া চোখে তাকালো ফারহা। না দিলে মাকে ডাকবো। ডাকো, তবে হ্যাঁ, আমার কিন্তু লজ্জা নেই। তুমি যদি পরে লজ্জা পাও তাহলে আমাকে কিন্তু দোষ দিতে পারবে না, বলে দিলাম। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারহা। প্রত্যুত্তরে কিছু বলো না, চুপ রইল ক্ষণকাল। দিয়ে দিন না, সে এগেন। এবারও চুপ করে গেল ফারহা। ফাজিল আপনি। গা দুলে হেসে উঠল তাসফিন। সুদর্শন পুরুষ। ফারহা মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার পানে। পুরুষ মানুষ বুঝি এত সুন্দর? ক্লিন শেভ করা গাল, চওড়া বক্ষ, শক্তপোক্ত পুরুষ, সব দিক দিয়ে পারফেক্ট। এই সুদর্শন পুরুষ তার স্বামী। আকস্মাৎ নিজ ভাবনায় লজ্জায় নিমজ্জিত হয় তার অঙ্গ।